সো 217 14টা বাকি ছিল। সো আমি ইন্টিগ্রেট করতে চাই। সো এটাকে ইন্টিগ্রেশন কেমনে করব? শো দ্যাট দ্য এরিয়া অফ এস ইজ গিভেন বাই এত। আচ্ছা, ডি নাম্বার বলছে হেন্স বাই ইন্টিগ্রেশন ফাইন্ড দ্য এক্সাক্ট এরিয়া অফ এস। তোমাকে বলছে আগের পার্টের হেল্প নিয়ে এরিয়া বাই করতে। আমরা যে এরিয়াটা পেয়েছিলাম এটা কোন জায়গার এরিয়ার ইকুয়েশন ছিল? এস এর। তো এটা আমরা ফর্ম করে এটা পাইছিলাম, তাই না? আচ্ছা, এখন এটাকে ইন্টিগ্রেট কেমনে করব? দেখো, এটা ইন্টিগ্রেট করার দুইটা প্রসেস আছে। কয়টা? দুইটা। মেথড 1 মেথড 2 দুইটাই দেখাবো। যেটা বেশি ফাস্টার যেতে পারবো ওইটা আগে দেখাই। তোমাদের কি মনে আছে আমরা টোটাল কয়টা রুল শিখছিলাম ইন্টিগ্রেশনের? ইন্টিগ্রেশন বাই পার্টস, ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন মেথড, ইন্টিগ্রেশন বাই রিভার্স। রিভার্স চেন রুল হচ্ছে সবচেয়ে শর্টেস্ট যদি ইউজ করা যায়। নর্মালি এটা ইউজ করা যায় না। কখন ইউজ করা যায়? যখন একটা ইন্টিগ্রেশন এফ প্রাইম এক্স আর তার পাশের জন এফ অফ এক্স থাকবে, মানে যে কোনো একজনকে ডিফারেন্সিয়েট করলে তার পাশের জন যদি পাওয়া যায় তখন রিভার্স চেন রুল ইউজ করা যায়। অথবা আরেকটা ফর্মেট আছে, সেটা কি? এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স। এই দুই ফর্মেটে থাকলেই রিভার্স চেন রুল অ্যাপ্লাই করা যায়, যে একজনকে ডিফারেন্সিয়েট করে তার পাশের জন আসে, ঠিক আছে? অথবা নিচের জনকে ডিফারেন্সিয়েট করে তার উপরের জন আসে, এরকমভাবে করা যায়। সো আমরা দেখতে চাই এই ম্যাথসে এখানে একটা এক্সপ্রেশন আছে, এখানে একটা এক্সপ্রেশন আছে। দেখো তো, তুমি যদি শুধু কস থেটাকে ইউ ধরো, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি তার পাশের জন আসে? আসে। কস থেটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? হ্যাঁ, কস থেটাকে ইন্টিগ্রেট করলে পজিটিভ সাইন থেটা হয়। সো তার পাশের জন আসে? আসে। দেয়ারফর রিভার্স চেন রুলের ক্রাইটেরিয়া ফুলফিলড। তার মানে এটা কোন ফর্মেটের সাথে মিলে? উপরেরটা না নিচেরটা? উপরেরটা না নিচেরটা? উপরেরটা, কারণ পাশাপাশি অবস্থায় আছে। লাইক এফ অফ এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমাদের এফ প্রাইম এক্স আসে। দেয়ারফর আমরা ওকে ইউ ধরতে চাই। ওকে যদি আমরা ইউ ধরি, কস থেটা, এটাকে ডিফারেন্সিয়েট করলে সাইন থেটা। সো এই যে আমরা দেখতে পাচ্ছি এটা সাইন থেটা অবস্থায় আছে। সো আমরা ইন্টিগ্রেট যে করবো, আমরা একটু আলাদা আলাদা করতে চাই। একবার এটা ওর উপর দাও, আরেকবার ওর উপর দাও, কারণ দুইটা আলাদা আলাদা এক্সপ্রেশন, বুঝছো? সো 144 পরে করবা, তার আগে π/0 এটা একবার সাইন থেটার উপর দাও। এটা এভাবে না করে আলাদা ব্রেকডাউন করেও করতে পারো, যে ফার্স্টে তুমি এই এক্সপ্রেশনটা নিয়ে করবা, ঠিক আছে? একসাথে এক লাইনে লিখতে গেলে অনেক বড় লাইন হয়ে যাবে, ঠিক আছে? আর ভুল হওয়ার চান্সেস বেশি থাকবে। সো শুধু ফার্স্ট এটা নিয়ে করো, তারপর এটা নিয়ে করবা আলাদা আলাদা করে। সো সাইন থেটা কস টু দি পাওয়ার 4 থেটা। সো খেয়াল করো, আমরা ইউ কাকে ধরেছি? ইউ কাকে ধরেছি? কসকে। এখন তুমি বলতে পারো কেন সাইনকে ধরলেন না? সাইনকেও ডিফারেন্সিয়েট করলে তো কস আসে। ইউ কাকে ধরবা? যাকে ডিফারেন্সিয়েট করতে প্রবলেম হচ্ছে, বুঝছো? দেখো, আমাদের অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন কেন অপারেট হইতেছে না সরাসরি? ট্রিগোনোমেট্রিক ফাংশনে পাওয়ার আছে দেখে। ট্রিগোনোমেট্রিক ফাংশনে পাওয়ার থাকলে ইন্টিগ্রেট করা। সো যাকে নিয়ে সমস্যা হবে তাকে তুমি ইউ ধরবা। পাওয়ার সহ ধরো না, আবার ভিতরটাকে ধরবা ইউ। সো 0 to π/3কে ইউ ধরার পর আমরা এটাকে লিখবো ইউ স্কোয়ার, ঠিক আছে? আর পাশে সাইন থেটা রয়ে গিয়েছে। আচ্ছা, তো এখানে তো পাশে একটা ডি থেটা আছে। সো ডি থেটার ভ্যালু বসাইতেছি। আমার ফুল সিস্টেমটাকে কিসে আনতে হবে? ইউতে। সো আমি যদি ইউতে আনতে চাই তাহলে কি হবে বলো তো? ডি থেটা সাবজেক্ট করো, তাহলে কি আসে? ডি থেটা সাবজেক্ট করো, তাহলে কি আসে? 1/sin থেটা ডিইউ, তাই না? ঠিক আছে। এখন ডি থেটার জায়গায় আমরা কি করব? এটা বসায় দিব। ডি থেটার জায়গায় যদি এটা বসায় দিই, সাইন থেটা কি হয়ে যায়?
ক্যান্সেল আউট হয়ে যায়। এখন কি এটাকে আরামসে ইন্টিগ্রেট করা যাবে? ইউ বসাইতে চাই কসটা, সো কস কিউব থেটা বাই 3। তো তুমি যদি ইউটাকে আবার থেটা ফর্মেটে আইনা ফেলো তখন তুমি লিমিটগুলো বসাইতে পারো। লিমিট কি আছে, π/3 আর 0 না? সো কইরা দেখো কত আসে। সো এটা হবে এতটুকের অ্যান্সার আর কি, জাস্ট এতটুকু পোর্শনের অ্যান্সার। তারপর আবার এটা করতে হবে সেম রুল দিয়ে। সালমান এত লেট? আচ্ছা, সো পাশেরটাও সেমভাবে করে ফেলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। পার টিচার এখন এক একজনের তো এক এক রকম। এখন ধরো আমার তো 40। আচ্ছা আচ্ছা, তাহলে 40টা করে বানিয়ে ফেলো। বা 50টা করে, হ্যাঁ বলতে পারো। 50 তো 50 লাগবে, হ্যাঁ বলতে পারো 50। ঠিক আছে, 40ই দাও বলতো, পরে লাগলে এক্সট্রা বানাবো না। এটা আমাদের তো রেগুলার আসা যাওয়া করে, ওনারা দিয়ে যেতে পারবে। 40টা করেই দাও, ঠিক আছে। আমি বাদের তো দেখতেছি না, তোমার থাকতে হ্যাঁ, তাহলে 30 করে করো। হ্যাঁ কিন্তু আমার তো লাগবে 40-র উপর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে 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 ওকে। সো এটার অ্যান্সার কত আসে ইন টার্মস অফ পাইতে? সেমভাবে এটাও করো, ফাইনালি একটা অ্যান্সার পাবা। ফাইনাল অ্যান্সার মিলে দিব, বের করে দেখি। এমএস এর সাথে মিলে দিচ্ছি।
181/10 আসে, 118.1। পাশেরটা কত আসছিল? ভেঙে করছিল তোমরা, একসাথেই করছো? আচ্ছা, তো একসাথে করে থাকলে ঠিক আছে। সো ফাইনালি তুমি যদি ফাইনালি কী করবা, 4 + 144 ইন্টু এই ভিতরটা কত আসছিল তোমাদের? 47/480। সো তারপর এটা ক্যালকুলেটর প্রেস করলে 181/10 আসে, অথবা 18.1, যেটাই লাগবে। সো যাই হোক, এটা হচ্ছে ওয়ে আর কি করার। সো এটা কি একদম সাবস্টিটিউশন মেথডের মতোই লাগে না? তো সাবস্টিটিউশন মেথডে আমরা যেরকম ইউ ধরি, ঠিক আছে, সাবস্টিটিউশন মেথড নর্মালি কী করি? ইউ ধরি। সো এটা সাবস্টিটিউশন মেথডই তোমরা বলতে পারবা। আর রিভার্স চেইন রুল হচ্ছে যখনই দেখবা যে একজনকে ডিফারেন্সিয়েট করে তার পাশে জন আসে, তখন ইউ ছাড়াই তুমি কি করবা, এই কসটাকে কি করবা, কিউব লিখে /3 দিয়ে দিতে পারবা। বুঝতে পারছো? রিভার্স চেইন রুলে। আর সাইন থেটা তোমার লিখতে লাগবে না, কারণ রিভার্স চেইন রুলে কী হবে, ওর ডিফারেন্সিয়েট করে যদি ও আসে, ও আর থাকবে না। সরাসরি লিখবা কি, cos কিউব θ/3। আর এটাকে কি লিখবা, cos টু দি পাওয়ার 4, না লিখে কি লিখবা, cos টু দি পাওয়ার 5 θ/5। সাইন থেটা লিখতে হবে না, এটা হচ্ছে রিভার্স চেইন রুল, ঠিক আছে? সো ফাইনালি আমাদের এটা আসে, ঠিক আছে? তো এই ম্যাথস নিয়ে কারো কোয়েশ্চেন আছে? কোনো লাইনে থাকলে বলো। সামিয়া বুঝছো? সামিয়া কোন লাইনে প্রবলেম বলো, শায়লা বলো। সেকেন্ডটাও সেম। রিভার্স চেইন রুলে করবো না সাবস্টিটিউশন মেথডে? রিভার্স চেইন রুলে তাড়াতাড়ি হবে, করবো। রিভার্স চেইন রুল কি, যখন দেখবা একজনকে ডিফারেন্সিয়েট করে তার পরের জন আসে, 4কে না, জাস্ট cos থেটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, তখন তুমি পরের লাইনে কী লিখতে পারবা, তুমি সাইন থেটাকে বাদ দিয়ে দিবা, তুমি কাকে সরাসরি লিখবা, cos টু দি পাওয়ার 4কে পাওয়ার বাড়ায় দিবা, / কি দিবা, 5 দিবা। বাস, এটা হচ্ছে রিভার্স চেইন রুল। আর তুমি যদি চাও যে না সাবস্টিটিউশন মেথডে করবা, একটু বড় হবে, কাকে ইউ ধরবা, cos থেটাকে ইউ ধরবা, ডিফারেন্সিয়েট করবা, তারপর ডি থেটারেও ইন টার্মস অফ ইউতে আনবা, তারপর দেখবা সাইন থেটা ক্যান্সেল হয়, ঠিক এটাই আসছে। সো একই হয়। সো ইউতে আনলে হচ্ছে সাবস্টিটিউশন মেথড, আর সরাসরি তুমি যদি রিভার্স চেইন রুল ইউজ করো তাহলে ইউ ধরতে হবে না। সো প্রথম পার্টটা আমি সাবস্টিটিউশন মেথডে করাইছি, আর সেকেন্ড পার্টটা রিভার্স চেইন রুল বলছো, তাই রিভার্স চেইন রুলে দেখাইছি। রিভার্স চেইন রুলে তাড়াতাড়ি হয়। ওকে, সো আমরা এই পেপারে আমরা জ্যানিটিনে যেতে চাই। তোমাদের মক শুরু হবে হচ্ছে, মানে P3 P4 এর মক শুরু হবে হচ্ছে 20-র পরে। হ্যাঁ, কারণ 20-র আগে আমার যারা জানে বা রিপিট দিচ্ছে, হ্যাঁ, অন্য সাবজেক্টগুলা, সো তারা রিকোয়েস্ট করছিল যে স্যার 20 থেকে শুরু করেন, তাইলে আমরা দিতে পারবো আর কি। সো ওরা তো সবাই তোমার বিজি, সো পরীক্ষা দেওয়াতে, সো ওরা আসলে একবারে শুরু করব, ঠিক আছে? নাহলে ওরা আইসাই মক দেওয়া শুরু, ও এক্সাম হলের থেকে ডাইরেক্ট এসব মক, সো নিতে পারবে না। সো 20 থেকে শুরু করবো আর কি। আর তোমাদের এমনিও P3-4 এর জন্য মকের জন্য অনেক টাইম, কারণ তোমাদের এক্সামগুলো P3-4 এর দেখছো কবে, মেয়ের একদম লাস্টের দিকে। সো মেয়ের শুরুতে না কিন্তু। সো মেয়েতেও দেখা যায় আমি প্রথম এক সপ্তাহে মক টক ফালাই আর কি, ঠিক আছে? সো তখনও স্পেস থাকে আর কি। আর এসে তো টাইম পাওয়া যায় না, এসে তো মনে করো মেয়েতেই তোমার 7 তারিখ থেকে শুরু হয়েছে, 8 তারিখ থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এস হচ্ছে সবচেয়ে শর্টেস্ট ডিউরেশন। ও লেভেলস আর A2-র মধ্যে সবচেয়ে কম টাইম পায় হচ্ছে এস এর স্টুডেন্টরা, মানে হ্যাঁ, মানে A লেভেলস আর কি। তো তোমাদের মক পাস আসবে, তো ওটা পরে, এখন না, 20 যখন আসবে ওটার আগে আগে নিয়ে নিও, তাইলে হবে, ঠিক আছে? আমরা জ্যানিটিন শুরু করতে চাই।
Jan 18 প্রথম ম্যাচটা দেখতে চাই, দেখো। সো আমি এই ইয়ারটা ডিটেলসে করাই দিব, আগের ইয়ারটা আমি ডিটেলসে করাই দিছি 1 to 14 অলমোস্ট। এই ইয়ারটা আমি অলমোস্ট দেখাবো, তারপর থেকে 50% SW থাকবে, তারপর যেগুলো পারবা না ওগুলো ক্লাসে দেখা দিব। এই ওয়েতে আগালে তাড়াতাড়ি বুকলেট শেষ হয়ে যাবে। ওকে, সো Jan 18 প্রথম ম্যাথটা কি? A curve has equation 3 to the power x, xy, x আর y square. সো এটা একটা কার্ভের ইকুয়েশন। তো দ্য পয়েন্ট P with coordinate এত lies on the C. Find the exact value of dy by dx at the point P. খুবই ইজি কোয়েশন। তোমার বলছে dy by dx এর ভ্যালু কত যখন পয়েন্ট P তে আসে, তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব, করে x এর ভ্যালু আর y এর ভ্যালু কত বসাই দিব। এটাকে আমার বলে বলছে ডিফারেন্সিয়েশন। কেন বলে বলছে ডিফারেন্সিয়েশন না? কারণ এখান থেকে y সাবজেক্ট করা সম্ভব, y স্কোয়ার আর y আছে, করলে কম্বিনিং স্কোয়ার আসে, সো ভেজাল হয়। সো তখন আমরা কি করি, ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন ইউজ করি। ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন কারে বলে? বোথ সাইড ডিফারেন্সিয়েশন। তা আমরা কি করব, প্রত্যেকজনকে কি দিব, প্রত্যেকজনকে ডিফারেন্সিয়েট করব। সো তোমাদের কি মনে আছে 3 to the power x পাওয়ারে যখন x থাকে, সাইমা দেখতেছো, পাওয়ারে যখন x থাকে তখন ডিফারেন্সিয়েট করলে কি হইতো? 3x ln x। রাইট, অ্যান্সারটা এরকম হইতো, a to the power x কে ডিফারেন্সিয়েট করলে a to the power x তো আসতোই, ওটার পাশে আবার লনে আসতো, মানে x এর বেস যেটা ওইটা লনের পাশে বসবে। এটা ছিল ডিফারেন্সিয়েশনের ফরম্যাট, মনে আছে? সো যদি পাওয়ার x থাকে তখন ডিফারেন্সিয়েট এটাই, মানে যা আছে এটা তো বসবেই, পাশে একটা জাস্ট লন দিয়ে ওর বেসটা বসবে, ইজি। সো 3x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 3x ln 3, আর এক্স ওয়াইটা এই দুটা ভ্যারিয়েবল কি মাল্টিপ্লাই অবস্থায় আছে, তাহলে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই হবে। প্রোডাক্ট রুলের ফর্মুলা কি, ফার্স্ট ডিডিএক্স অফ সেকেন্ডে কি আছে ওয়াই না, তাহলে ডিওয়াই হয়ে যাবে, প্লাস ফার্স্ট ডিডিএক্স অফ সেকেন্ড প্লাস সেকেন্ড ডিডিএক্স অফ ফার্স্ট, তাই না? এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে 1, আর ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, চেন রুলের মতো বিহেভ হয়। কি হবে টুটা, কি হবে সাইমা বলো? সামনে আসবে, আর ওয়াই 2 থেকে -1 হবে। তারপর কি হয়, আর একটু আছে, তারপর কি হয়, ওয়াইকে আবার মানে স্কোয়ারের ভিতরে যে থাকবে ওকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। সো ওয়াইকে যদি আবার ডিফারেন্সিয়েট করো, ওয়াই কি ডিফারেন্সিয়েট করা যায়? তো ওয়াইকে কি রাখতে হবে, পাশে রাখতে হবে। সো ওয়াইয়ের ডিফারেন্সিয়েশনটা এরকম, বুঝছি? কেন? কারণ তুমি রেসপেক্টিভ টু কার ডিফারেন্সিয়েশন করতেছো, এক্স এর। সো ওয়াইয়ের বিহেভিয়ারটা এরকম হবে। এখন বলো আমাদের কি বাই করতে বলছে, তো ডিওভার এক্স কি সাবজেক্ট করা যাবে? এটাকে একসাথে এনে ডিওভার এক্স সাবজেক্ট করো। আবার ঠিক এই লাইনে অনেকে একটা কাজ করে, এক্স আর ওয়াইয়ের ভ্যালু বসায় দেয়। এই লাইনের মধ্যে কাকে বসায় দেয়, এক্স আর ওয়াইয়ের ভ্যালুগুলো বসায় দেয়, তারপর সব ভ্যালুতে কনভার্ট হয়ে যায়, শুধু থাকে কি ডিওয়াই বাই ডিএক্স, তারপর কমন নিয়ে সাবজেক্ট করো। অনেকে এরকম করে, আগে পরে বসায় আর কি। বাট তুমি এই লাইনেই এক্স এর ভ্যালু বসাই দিতে পারো ডিফারেন্সিয়েশন শেষ হওয়ার পর। যেরকম এখানে একটু ডিফারেন্সিয়েশন বাকি আছে, ডি বাই ডিএক্স এর ভ্যালু কত 1 না? সো আরেকটা লাইন একটু লিখি, এখন তো মাত্র শুরু করছো ইয়ার, এত ডিরেক্ট না করি। সো এটা ওয়াই আসে 1 + 2y dy বাই dx। সো dy বাই dx সাবজেক্ট করে ফেলতে পারো, এটাকে এই পাশে আনো, x dy বাই dx মাইনাস 2y dy বাই dx ইকুয়াল টু 1 - y মাইনাস 3 to the power x ln 3। আমরা dy বাই dx যদি সাবজেক্ট করি আমাদের কমন নিতে হবে, তাহলে x মাইনাস 2y ইকুয়াল টু 1 - y মাইনাস 3 to the power x ln 3। ফাইনালি dy বাই dx equal to 1 - y 3 to the power x ln 3 divided by x minus 2y। dy by dx সাবজেক্ট হয়ে গেছে। এখন আমাদের x আর y এর ভ্যালু বসাই দিতে হবে। x আর y এর ভ্যালু কত, 4 আর 3। x এর ভ্যালু 4, y এর ভ্যালু 11। সো আমরা বসাই দিতে চাই 1 - y এর ভ্যালু 11 মাইনাস 3 to the power 4 ln 3। x কত, x হচ্ছে 4। সো আমাদের কিন্তু একটা ফরম্যাট দিয়েছে অ্যান্সার, আর এই ফরম্যাটে রাখতে হবে। এই ফরম্যাটে কি আসে, আসে কি আসে 5/9 + 9/2 ln 3। ডান।
আর বলছে এ আর বি নাকি র্যাশনাল, এ আর বি কি আসলে র্যাশনাল না? র্যাশনাল মানে কি নিউমারেটর অ্যান্ড ডেনোমিনেটর বোথ মাস্ট বি ইন্টিজার, নিউমারেটর ডেনোমিনেটর বোথ আর ইন্টিজার হইলেই এটাকে র্যাশনাল বলা হয়। সো এই তো 6 মার্ক। সো পয় ম্যাচটা দেখে এটা ওঠানো হয়েছে। আচ্ছা, টু এর টুটা কি করা লাগবে? টু এ বাইনোমিয়াল এক্সপানশন ফার্স্ট পার্টটা আর কি, পার্ট বিটা করাই দিব, বললো না বললো, বাট পার্ট এর কথা বলতেছি। নর্মালি কী করতে হবে? এক্সপান্ড করতে হবে আপ টু হোয়াট? এক্স স্কোয়ার। বি নাম্বারটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন অল অবস্থায় করতেছি, এটাতে যুগে যুগে মানুষের প্রবলেম থাকে, সো আমি চাই একটু দেখাই দিতে পার্ট বিটা। পার্ট এটা করে নিবা। পার্ট এটা কেমনে? তোমাকে বলছি ইউজ ইউর এক্সপানশন টু ফাইন্ড অ্যান অ্যাপ্রক্সিমেট ফর দ্য ভ্যালু ফর 120 অ্যান্ড 2/3, stating the value of x which you have used and showing your working, give your answer to। বলো, এই ভ্যালুটা পাওয়ার জন্য আমার বলছে এক্সপানশনটা ইউজ করতে, তাই না? খেয়াল করো তো ওর সাথে ওর কি মিল আছে? 2/3 2/, তো এটা তো মিলে গেছে। জাস্ট এই এক্সপ্রেশনটারে কত বানাইতে হবে? 120। তো আমি যে এক্সপ্রেশনটা বানাইতে চাই ওর সাথে কি করব? ডিরেক্ট ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে আমি এখান থেকে এক্স সাবজেক্ট করব, তাহলে আমি এমন এক এক্স পাবো যেটা বসাইলে আসলেই 120 আসবে। তাহলে আমরা কি করব? এটা তো ম্যাচ হয়ে গেছে, সো ওটা নিয়ে আমার টেনশন নাই। জাস্ট ওর সাথে ওর ইকুয়াল দিয়ে আমার এক্সের ভ্যালু বুঝতে চাই। সো 125 - 5x = 120 করলে আমাদের এক্সের ভ্যালু কত আসে? 1। তাহলে আমরা বুঝতে পারলাম। ও আচ্ছা, তাহলে আমাদের এক্সের ভ্যালু 1 বসায়া ম্যাথটা করতে হবে। সো এখানে এক্সের ভ্যালু 1 দিবা, তাহলে লেফট সাইডে আসলে 120 আসবে আর 2/3 আসবে। আর রাইট সাইডে ওই যে পার্টেতে যে এক্সপানশন পাইছো ওইটা বসাবা। সো পার্টের এক্সপানশনটা আমি বলতেছি, পার্টের এক্সপানশন কত আসে এটা বলি, এটা তোমরা পারবা, ফ্যাক্টরিয়াল ফর্মে ভাঙাবা, তাইলেই হবে। এতটুকু উঠাও, রাইটে কি আছে ওটা আমি বলতেছি তোমাদের। ওকে, পার্ট এর তোমাদের অ্যান্সার আসবে 25 - 2/3 x - 1/225 x স্কোয়ার। এটা একটু লিখে রাখো। সো এটাই আমাদের পার্ট বিতে ইউজ হবে আর কি। 2/3 225, সো -1/225 1 স্কোয়ার করলে অ্যাপ্রক্সিমেশনে কত আসে বলো? 24.3288। 889। হ্যাঁ, এটা হচ্ছে 5 ডেসিমাল প্লেস, সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার।
সো এটার সাথে এটা ইকুয়াল হবে না, বাট কাছাকাছি হবে। কেন? কজ আমরা টার্ম মাত্র কয়টা নিয়েছিলাম? আপ টু এক্স স্কোয়ার, 3টা, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। সো এটার সাথে কখনই পুরোপুরি ইকুয়াল হবে না, বাট এটা একটা অ্যাপ্রক্সিমেট অ্যান্সার, ঠিক আছে? সো এই তো 2 নম্বর ডান, এখানে 7 মার্ক। এখান থেকে পার্ট বি শুরু। আমরা 3 করতে চাই, তার আগে একটু উঠাও এটা। ওকে, 3 নাম্বারটা কোন চ্যাপ্টার থেকে বলো তো? ইটারেটিভ, ওই নিউমেরিক্যাল চ্যাপ্টার 8, তাই না? মনে আছে x1 x2 x3 এগুলো করতে হইতো। তো আসলে আমরা করতে চাই, এ নাম্বার বলছে f of x equal to 0 কে এভাবে রিটার্ন করা যায়। সো আমরা f of x এর জায়গায় কী বসাবো? 0। কেন? কজ কোয়েশনে বলছে বসায় কাকে সাবজেক্ট করব? এক্সকে, বাট পুরোপুরি এক্সকে সাবজেক্ট করা যাবে না, কজ ওরা ইন টার্মস অফ এক্স স্কোয়ারও রাখছে। ইটারেটিভে মনে রাখবা আমাদের ও লেভেলসের এস এর এক্স সাবজেক্ট করার মতো না। এক্স সাবজেক্ট করবা ঠিকই, বাট ইন টার্মস অফ আরেকটা এক্স থাকতে হবে, বুঝছি? এটাই হচ্ছে ইটারেটিভের ফর্মুলা। সো আমরা কী করবো? এখান থেকে এক্স সাবজেক্ট করবো। এখন তোমার চুজ করতে হবে কোন এক্সকে সাবজেক্ট করলে ওর মতো দেখতে হবে। দেখো তো কোনটা, এক্স স্কোয়ার না লন টু এক্স? লন টু এক্সকে, কারণ তুমি যদি এক্স স্কোয়ারকে সাবজেক্ট করতে চাও রুট এসা পড়বে। কি এসা পড়বে? বাট এখানে কোনো রুট আছে। সো তোমার ওয়াইজলি স্মার্টলি চুজ করতে হবে যে কোন এক্সকে সাবজেক্ট করলে ওর মতো দেখতে হবে। তুমি যদি রং এক্স চুজ করে ফেলো তাহলে ভুল হবে। সো আমাদের এই এক্সটাকে সাবজেক্ট করলে লনটা ওই পাশে দিলে কি আসে? ই আসে। সেভাবে তোমার বুঝতে হবে যে ও আচ্ছা, তাহলে লনের 2x থেকে এক্সটা সাবজেক্ট করলে আমার ইটারেটিভের ফর্মুলাটা শো হবে। সো আমরা সাবজেক্ট করতে চাই এই এক্সকে। আর যদি তুমি সাবজেক্ট করে তখন না মিলে তাহলে অন্য এক্সকে সাবজেক্ট করবা, যদি বাই চান্স এরকম ভুল হয়ে যায়। হ্যাঁ, P3 P4 ম্যাথসে অনেক সময় এরকম ট্রায়াল 1-2বার অ্যাটেম্প করা লাগে, বিশেষ করে ইন্টিগ্রেশনে হয় এটা, এগুলোতে হয় না। যাই হোক, সো f of x equal to 0 দিয়ে x square by 4 প্লাস ln 2x equal to 0। সো আমরা x সাবজেক্ট করতে চাই, এটাকে ওই পাশে দিয়ে দিব। সো ln 2x equal to minus 1 by 4x square e to the power minus 1 by minus 1 by 4। সো x কে পাশে দিলে হাফ e to the power minus 1 by 4x square, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম স্যার। এখন না, ব্যাগ রেখে যেতে পারেন, পরে আসলে। আচ্ছা, জি না না, এক্স এর জায়গায় না, ওরা বলছে এফ অফ এক্স এর ভ্যালু 0 বসায় আর রিটার্ন করতে এটা আসবে। সো এফ অফ এক্স এর ভ্যালু 0 দেওয়া আছে, সো এফ অফ এক্স এর ভ্যালু 0 বসাইছি, এই যে। তারপর এফ অফ এক্স এর যে এক্সপ্রেশন আছে ওটা বসায় এক্স সাবজেক্ট করবা। এখন ওরা কোয়েশ্চেন বলছে এই কোয়েশ্চেন এফ অফ এক্স ইকুয়াল টু 0 হ্যাজ আ রুট নিয়ার 0.5। তোমার কোয়েশ্চেনে বলছে যে এফ অফ এক্স ইকুয়াল টু 0 করলে এক্স এর একটা 0.5 এর কাছাকাছি একটা রুট আছে, 0.5 এর কাছাকাছি একটা। তো বলতেছে স্টার্টিং x1 0.5 ইউজ দ্য ইটারেটিভ ফর্মুলা টু ক্যালকুলেট x2 x3 x4। তো x1 এর ফর্মুলা দিয়ে দিছে। ইটারেটিভের ফর্মুলা মনে আছে? সাবজেক্ট করার পর কি করতাম টেক্সট বুকে? যেটা সাবজেক্ট করবা ওর পাশে কি দিয়ে দিবা? n+1, মনে আছে? আর ইন টার্মস অফ যে এক্সট্রা থাকবে ওর পাশে শুধু n। এটাই হচ্ছে ইটারেটিভ ফর্মুলার স্ট্রাকচার। আবার বলতেছি এক্স তো সাবজেক্ট হইল ইন টার্মস অফ আরেকটা এক্স।
তারপর ইটারেটিভ ফর্মুলা কনভার্ট করার ফর্মুলা হচ্ছে এই যে এটা কীভাবে, যাকে যে এক্সকে সাবজেক্ট করবো ওর পাশে কী লাগিয়ে দিবা n+1, আর ইন টার্মস অফ যে এক্স থাকবে ওইটার পাশে শুধু n, তাহলে এই ফর্মুলাটার নামই হচ্ছে কি ফর্মুলা, ইটারেটিভ ফর্মুলা। এখন x2 বাই করতে হবে, কি বাই করতে হবে, x2 বাই করতে গেলে n এর ভ্যালু কত বসাবো 1, তাহলে কি আসে x স্কোয়ার 1/2 e টু দি পাওয়ার -1/4 -1/4 x1 হোল স্কোয়ার। আমরা x1 এর ভ্যালু জানি এই যে এটা, সো এটা বসায় দিই, বসালে কত আসে 0.4697। ওকে, সেমভাবে x3 x4 বের করো, আমি মিলাই দিচ্ছি তোমাদের। তোমাদের x3 আসবে 0.4732, x4 আসবে 0.4728, একটু মিলাও সবাই। সো এগুলো ইজি পার্ট, ইটারেটিভ থেকে আসে সবাই খুশি হয়ে যায়, কজ এখান থেকে সবাই ফুল মার্ক উঠায়। এটা হচ্ছে সবচেয়ে P3 P4 এর মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার। এই করছো ওকে, আমরা সি নাম্বার করতে চাই। সি নাম্বার কোয়েশ্চনে বলেছে ইউজিং এ সুইটেবল ইন্টারভ্যাল শো দ্যাট 0.473 ইজ আ রুট অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0। তোমাদের বলছে সুইটেবল ইন্টারভ্যাল চুজ করে 0.473 একটা রুট এটা শো করতে। এটা রুট নাকি না এটা বোঝার জন্য আমরা চ্যাপ্টার এইটে কী করতাম, ওর হালকা এই ভ্যালু থেকে হালকা ডানের একটা ভ্যালু আর হালকা একটু লেফটের ভ্যালু নিয়ে বসায় দেখবো ওয়াইয়ের ভ্যালুতে কি চেঞ্জ আসে নাকি। যদি চেঞ্জ আসে তাহলে কী হবে, দেয়ার ইজ আ রুট, সো এটা ডেফিনেটলি একটা রুট। সো আমরা কী করবো, ওর থেকে হালকা লেফটে যাব, ওর থেকে হালকা রাইটে যাব, কত হাফওয়ে কীরকম 0.4725 আর 0.4735, মানে কত অ্যাড করলাম 0.005 আর মাইনাস করলাম আর 0.0005 অ্যাড করলাম। এই দুটা এক্স এর ভ্যালু ইউজ করে ওয়াইয়ের ভ্যালু দেখবা প্লাস মাইনাস আসে নাকি। যখন এক্স এর ভ্যালু এত তখন ওয়াইয়ের ভ্যালু কত আসে, হ্যাঁ এটা পজিটিভ, আর ওইটার জন্য কি নেগেটিভ আসে, বাস তাহলে এখানে ডেফিনেটলি একটা রুট আছে। এই তো সো লিখতে হবে যে সিন্স দেয়ার ইজ আ চেঞ্জ ইন দ্য সাইন দেয়ারফর 0.473 is a root. Since there is a change in the sign, so 0.473 is a root. So এটার জন্য প্লাস আসে, এটার জন্য ওয়ার ভ্যালু মাইনাস আসে, এটাই হচ্ছে মেন থিং। ওয়ার ভ্যালু কি আসে না আসে ওটা ম্যাটার করে না, বাট আমাদের সাইনটা ম্যাটার করে, এটা দেখি বুঝতে হবে রুট আসে নাকি না। ডান। Since there is a change in the sign, therefore 0.473 is a root. ওকে, সো আমি একটা হার্ড ম্যাচ দেখায় শেষ করতে চাই। আচ্ছা, এটা অত হার্ড না, বাট এগুলোতে হ্যাঁ প্রবলেম হয়, অনেক স্টুডেন্টদের প্রবলেম হয়। যাই হোক, এগুলো স্কেচিংয়ের ব্যাপার। সো এটা হচ্ছে মডিউলাসের গ্রাফগুলা। সো মডিউলাসের গ্রাফ হচ্ছে আমাদের ওই যে আমাদের এই কোর্সের বিগিনিংয়ে আমরা করেছিলাম, তারপর প্রিমক হয়েছিল, ওগুলো রিভিশনও দিয়েছিলাম। সো আমরা এটা করতে চাই। তো তোমাদের কি মনে আছে ফাংশনের ইনসাইড মডিউলাস থাকলে
আর ফাংশনের আউটসাইড মডুলাস থাকলে ডিফারেন্সটা কী ছিল? ফাংশনের ইনসাইড মডুলাস থাকলে স্টেপ ছিল দুইটা। ফার্স্টে কী করতে হবে? এফ অফ এক্স আঁকতে হবে কোন পোর্শনটা? এক্সের ভ্যালু ফর পজিটিভ। তারপর কি করতে হবে? রিফ্লেক্ট থ্রো ওয়াই এক্সিস। এই দুইটা স্টেপ করলেই তুমি ইনসাইড মডুলাস ফাংশনের যত গ্রাফ আছে সব আঁকা সম্ভব। জাস্ট এই দুইটা স্টেপ। তোমাদের ইন্ট্রোডাকশন শিটেও লেখা ছিল না স্টেপগুলা, যে এফ অফ এক্সের ভিতরে মডুলাস আর বাইরে থাকলে ডিফারেন্সটা কী। তো ভিতরে থাকলে আমরা কি করব? রিফ্লেক্ট থ্রো ওয়াই এক্সিস দিয়ে দিব। রিফ্লেক্ট থ্রো, এই দুইটা স্টেপ আমরা ফলো করতে চাই, ঠিক আছে? সো তোমরাই বলো, এই এফ অফ এক্স গ্রাফের রাইট পোর্শনটা কতটুক? এই রেড জোনটা না? সবাই এগ্রি? তো এই পোর্শনটা আবার ইরেজ করে দিতে হবে। কি করতে হবে? সো আমি শুধু রেড মার্ক দিয়ে আঁকতেছি, এই যে জাস্ট এতটুকু পোর্শন আঁকবা। আঁকার পর ফার্স্ট স্টেপ ডান। সেকেন্ড স্টেপ কি বলে? রিফ্লেক্ট থ্রো। বলো এটা যদি ওয়াই এক্সিস হয় এটা দেখতে কেমন হবে? রেড মার্কটা এমন না ডাব্লিউ হয়ে যাবে না? বাস এটাই অ্যান্সার। এটা মুছা দিবা, শেষ। সো এটা এখানে আসবে, এটা এখানে আসবে, আর এটা এভাবে যাবে। কোঅর্ডিনেটগুলো কি হবে একটু বলতে হবে। এটা যদি 2 - 3 হয়, এটা কত হবে? ভেরি গুড। বাস, আর কোনো চেঞ্জ নেই। এটাই হচ্ছে আমার পার্টের অ্যান্সার। আলাদা একটা গ্রাফে আঁকবা। আমি তো উপর দিয়ে আঁকছি বোঝানোর জন্য, তোমরা আলাদা একটা গ্রাফে আঁকবা। সেপারেট ডায়াগ্রাম বলছে। সো আমাদের বি নম্বরে বলেছে 2f of x প্লাস 5। এটা হচ্ছে আমাদের এস এর ম্যাথ। আমরা ট্রান্সফরমেশন শিখেছি না? এক্সের সাথে কত প্লাস, বাট এক্সের অ্যাডজাস্টমেন্ট কী হয়? অপোজিট। তো +5 হবে না -5 হবে? হ্যাঁ, তো আমার প্রত্যেকটা এক্সের সাথে -5 হবে। সো -5 মানে এই গ্রাফটা আমার 5 ইউনিট লেফটে সরে যাবে। আর ওয়াইগুলোর সাথে কত মাল্টিপ্লাই? 2। তাহলে আমার যে কোঅর্ডিনেটগুলো আছে এফ অফ এক্সের, সেগুলো আমি একটু লিখতে চাই। 2 - 3। আর কি আছে? 0। হ্যাঁ, আরেকটা হচ্ছে -2 - 3। এগুলো হচ্ছে আমার এফ অফ এক্সের কোঅর্ডিনেট। তাহলে 2 এফ অফ এক্স -5 এর কোঅর্ডিনেটগুলো কী হওয়া উচিত? ট্রান্সফর্ম হওয়ার পর ওয়াইগুলোর সাথে কত মাল্টিপ্লাই হবে? 2। তাহলে সবগুলো কী হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। সো এটা হয়ে যাবে 4। এটা 0 0ই থাকবে, কারণ 0 × 2 করলে 2 আসে। এটা -4। আর ওয়াইগুলোর সাথে কী হবে? +5, তাই না? এটা +5 ছিল। আচ্ছা, +5 থাকলে এক্সের সাথে -5। হ্যাঁ, না ঠিক আছে, মানে এখানে তো +5 লেখা না, বাট আমাদের তো -5 করতে হবে, রাইট? ও রাইট, সরি। সো -6 -2 -6, সো +5 দেওয়া, সো -5 হবে। -5 করো, কত আসে? -3 -5 -7। ডান। এই কোঅর্ডিনেটগুলো ইউজ করা এই এফ অফ এক্স গ্রাফটাই আঁকতে হবে তোমার। কেউ আবার ডাব্লিউ আইকো না। আচ্ছা, এই কোঅর্ডিনেটটা আমাদের, এই কোঅর্ডিনেটটা লাগবে না, এই কোঅর্ডিনেটটা লাগবে না, এটা ইউজ করবো না, কজ আমাদের এই ভি শেপের গ্রাফের মধ্যে জাস্ট দুইটা না, একটা কোঅর্ডিনেট আছে, ওইটা হচ্ছে ইউজ করতে পারো, এটা। সো 3টা আছে, এখানে একটা আছে আর কি, এই যে এটা। সো এটা কত? -1, -0 -1, 0। সো এটাকে যদি আমরা ট্রান্সফর্ম করি, 5 ইউনিট আমরা লেফটে নিই, -6, সাইডটা 0 0ই থাকে। বাস এই 3টা কোঅর্ডিনেট নিয়ে এখন আরেকটা ভি শেপ গ্রাফ আঁকবা। কেউ ডাব্লিউটা এখন আবার, ডাব্লিউটা হচ্ছে পার্ট এ, ডাব্লিউটা হচ্ছে কি? পার্ট এ। সো এই ভি শেপটাই এই কোঅর্ডিনেট ইউজ করে তুমি আঁকবা, ঠিক আছে? যেটা জ্যাম হয়ে গেছে, ছেড়ে দিব। কি কে? না, ওইটা তো জাস্ট হচ্ছে তুমি এফ অফ এক্স এর পজিটিভ পোর্শন আঁকবা,
ওইটাকে ওয়াই এক্সিস দিয়ে রিফ্লেক্ট করাই দিবা। তার মানে ওই যে y axis এ রিফ্লেক্ট করবো যেটা তৈরি হয়েছিল হ্যাঁ। যে কোডের ওটাকে আমরা এখানে ইউজ করছি না না এখানে ইউজ করি নাই। কেন করবো? কজ আমাদের তো এফ অফ এক্সকে অ্যাডজাস্টমেন্ট করতে বলছে, এটাকে তো অ্যাডজাস্টমেন্ট করতে বলেনি। এটাকে যদি অ্যাডজাস্টমেন্ট দিত তাইলে এই ডাব্লিউ শেপটাকে আমরা ট্রান্সফর্ম করতাম, বুঝছো? আচ্ছা, কালকের ক্লাসটাতে আইসো ভালো মতো, কারণ কালকের ক্লাসে এই হার্ড ম্যাথগুলো করানো হবে। ফার্স্ট ম্যাথগুলো তো একটু মোটামুটি ইজি ছিল, পিয়ারেবল।